আমার স্ত্রী অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করে তখন আমার কোলে আমাদের 1 বছরের বাচ্চাটা অনবরত কাঁদছে। কিন্তু অনিমার সেদিকে কোনো মনোযোগ নেই, কারণ সে তার সংসার জীবন থেকে নিজের ফিউচারটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমি অনেকবার অনিমাকে অনুরোধ করেছিলাম, আমার জন্য না হোক, আমাদের সন্তানের কথা চিন্তা করে থেকে যাও প্লিজ। এত ছোট্ট একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু সে আমার অনুরোধ রাখেনি। অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করলো তখন তার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখিনি। আমার সন্তানের জন্য মায়ের ভালোবাসাটা আমি অনিমার চোখে দেখতে পাইনি। বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে অনিমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম অনিমার সঙ্গ পেলে আমার জীবনে আর কাউকে দরকার হবে না, অনিমার ভালোবাসাটা নিয়েই আমি বেঁচে থাকতে পারবো। সেদিন বাবা জানতে পারলেন আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি। সেদিনই বাবা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমাকে চিরদিনের জন্য বাসা থেকে বের করে দেন। অনিমার আদর ভালোবাসা পেয়ে আমি আমার কাছের মানুষদের ভুলে গিয়েছিলাম। সব কিছুই ঠিক মতন চলছিল। অনিমা অনার্স শেষ করলো, আমাদের ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান আসলো। তখন আমি 25,000 টাকার বেতনের একটা চাকরি করতাম, এটা দিয়েই আমাদের চলে যেত। হঠাৎ করে একদিন অনিমা আমাকে জড়িয়ে ধরে বলল, আমার চাকরি হয়েছে, এখন থেকে আর আমাদের এত কষ্ট করতে হবে না, কোনো অভাব থাকবে না আমাদের, থাকার জন্য ফ্ল্যাট পাবো, চলার জন্য গাড়ি পাবো, দুঃখ কষ্ট আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। অনিমা যখন কথাগুলো বলল তখন অনিমাকে অনেক খুশি মনে হলো। এতটা খুশি এর আগে কখনো তাকে দেখিনি আমি। তবে তার এই চাকরি পাওয়াটাতে কেন জানি আমি খুশি হতে পারলাম না। তাহলে কি এতটা দিন আমি তাকে একটুও সুখ দিতে পারিনি? সব সময় অভাবের মধ্যে রেখেছি। অথচ আমি ভাবতাম এই 25,000 টাকা বেতনে জব করেই আমি আমার স্ত্রী সন্তানকে খুশি রাখতে পেরেছি। কিন্তু আমার ধারণাটা ভুল, কারণ অনিমা আমার এই অল্প টাকার চাকরিতে কখনোই খুশি ছিল না। অনিমার কথা শুনে নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করলাম। তুমি খুশি হওনি আমার চাকরি হওয়াতে? চাকরিটা না করলে কি হয় না? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? এত সুন্দর একটা চাকরি পেয়ে কেউ ছেড়ে দেবে নাকি? নিজে তো প্রতিষ্ঠিত হতে পারোনি, আর এখন আমি হয়েছি এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার? অনিমার এই একটা কথা শুনে মনে হলো কেউ যেন তার বিষাক্ত ধনুক আমার বুকে ঢুকিয়ে দিয়ে ভিতরটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ঠিকই বলেছ, আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, কারণ আমি কখনো নিজের ফিউচার নিয়ে ভাবিনি। যদি ভাবতাম তাহলে বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতাম না, আমার অবস্থান থাকতো অনেক ওপরে। কিন্তু আমি আমার বিলাসবহুল পরিবার ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি, এটাই আমার ভুল ছিল। তুমি কখনো অভাব কি জিনিস বুঝতে পারোনি, কিন্তু আমি ছোট থেকেই অভাবের মাঝে বড় হয়েছি, বুঝতে শিখেছি টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না। আমার অতীত জীবনটা অনেক অভাব অনটনে কাটিয়েছি, কিন্তু আমার ভবিষ্যৎ জীবনটা আমি আরাম আয়েসে কাটাতে চাই। নিজের কাছের মানুষগুলোর থেকে টাকা কখনো সুখ দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, তুমি চাকরি করলে আমাদের আলাদা থাকতে হবে। তুমি যদি এখানেই চাকরি করতে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তুমি অন্য শহরে একা একা চাকরি করবে, এটা আমি মেনে নিতে পারবো না। একা থাকবো কেন? তুমি, আমি আর আমাদের সন্তানকে নিয়ে থাকবো। তোমাকে কিছু করতে হবে না, শুধু বাচ্চাটাকে সামলাবে। তুমি হয়তো জানো না কয়েক বছর পর আমি কোথায় পৌঁছে যাব। তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে তোমার সাথে থাকবো? তুমি চাকরি করবে আর আমি বাচ্চা সামলাবো? তোমার টাকায় আমাকে থাকতে হবে, খেতে হবে। আমার টাকা বলছো কেন? আমার সব কিছু তো তোমার। তোমার 25,000 টাকা বেতনের চাকরির থেকে আমার চাকরিটা আমাদের সুখে রাখবে, সেজন্যই আমি এমন বলছি। তুমি যদি আমার থেকে ভালো চাকরি করতে, প্রতিষ্ঠিত হতে, তাহলে কখনোই আমি চাকরিটা করতাম না। তুমি একটাবার ভেবে দেখো প্লিজ। আমি এমন পুরুষ নই যে নিজের বউকে দিয়ে চাকরি করাবো আর তার টাকায় বসে বসে খাবো। তুমি আমাকে সময় দাও, আস্তে আস্তে তোমার সব চাহিদাই আমি পূরণ করব। যত কষ্টই হোক, আমি তোমাকে কখনো কোনো অভাবের মধ্যে রাখবো না, তবুও তোমার চাকরি করতে হবে না। তুমি বুঝতে পারছো না, এই চাকরিটা আমার জন্য অনেক বড় কিছু। স্বামী হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে তুমি এটুকু করতে পারবে না?
তুমি কি তোমার সংসার, স্বামী, সন্তানের জন্য নিজের ফিউচারটাকে ত্যাগ করতে পারো না? আমি তো তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, শুধু তোমাদের সঙ্গ চাইছি। তোমার যদি খুব বেশি সমস্যা হয়, তুমি না হয় ছোটখাটো একটা চাকরি করবে। আমাদের বাচ্চার কি হবে? আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। আমি এমন একটা সুযোগ হাতছাড়া করতে পারবো না। ভবিষ্যতে আমাকে যে তুমি ছেড়ে যাবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যেখানে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছো, যারা তোমাকে জন্ম দিয়েছেন, 25টা বছর লালন পালন করেছে, সেই বাবা মাকে সাথেই কোনো সম্পর্ক রাখুনি তুমি, আর আমার সাথে তোমার কয়েকদিনের ভালোবাসা। কথাগুলো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু এগুলোই সত্যি। যে মানুষটা 25 বছরের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেনি, সেই মানুষটা 3টে বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যেই ছিন্ন করবে না, এমনটা ভাবা বোকামি। আমি কোনোদিন ভাবিনি এমন কথাও আমাকে শুনতে হবে, তাও আবার নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে। আমি তো তোমার জন্যই আমার বাবা মাকে ছেড়ে আসলাম, আর আজকে তুমি এটা দিয়ে আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করলে। তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে একাই যেতে হবে, আমি তোমার সাথে যাব না। আমার স্ত্রী থাকা অবস্থায় তুমি কখনো চাকরি করতে পারবে না। তোমাকে এই চাকরিটা করতে হলে ডিভোর্স নিতে হবে। যদি এটাই তোমার শেষ কথা হয়, তাহলে আমি তাই করব। ভাগ্যিস ডিভোর্সের কথাটা আমার চাকরি হওয়ার আগে বলনি, তাহলে হয়তো না খেয়ে মরতে হতো আমাকে। আমার অয়নকে ছাড়া থাকতে কষ্ট হবে। কষ্ট হবে কেন? অয়ন তো তোমার কাছেই থাকবে, আমি অয়নকে নিচ্ছি না। কি বলছো তুমি? 1 বছরের একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? এতটা স্বার্থপর হয়েও না। আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বাচ্চা নিতে চাই না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। না, তোমার বিয়ের 1 বছরের মধ্যেই বাচ্চা লাগবে। বাচ্চা ছাড়া তোমার চলবে না। বাচ্চা নিয়েছিলে তুমি, তাই ও তোমার কাছেই থাকবে। তবে চিন্তা করো না, ওর ভরণ পোষণের দায়িত্ব আমিই নেব। যখন যা লাগবে আমিই দেব। তুমি নিজের ক্যারিয়ারের জন্য এতটা নিচে নামবে কখনো ভাবিনি। যে মানুষটা সব ক্ষেত্রেই নিজের পুরুষত্ব দেখায়, তার মুখে এমন কথা মানায় না। বিয়ের পর তুমি আমার পিছনে যত টাকা খরচ করেছো, আমি সব পরিশোধ করে দেব। যেহেতু সম্পর্কটাই আর থাকছে না, সেখানে তোমার কাছে ঋণী থাকতে চাই না। সেদিনের পর থেকে অনিমার সাথে আমার আর কথা হয়নি। আজ যখন সে ডিভোর্স পেপারে সাইন করলো, তখনও কেন জানি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না এই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার চোখে মুখে কষ্টের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। অয়নকে নিয়ে যখন আমি ডিভোর্স পেপারে সাইন করলাম, তখনও অয়ন কান্না করছে। তার চোখের জলে আমাদের ডিভোর্স পেপারটা ভিজে গেল। এটাই বোধহয় প্রথম কোনো ডিভোর্স পেপার যেটা সন্তানের চোখের পানিতে ভিজল। অথচ আমি কিংবা অনিমা কেউই চোখের পানি ফেলেনি। আমাদের বাচ্চার বুক ফাটা কান্নাটাও অনিমাকে আটকাতে পারেনি সেদিন। অনিমা চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে যাই। আমার এই একাকিত্বের সঙ্গ দেয় আমার ছেলে অয়ন। আমি তাকে নিয়েই নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমি ভেবেছিলাম অনিমা হয়তো আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না, তবে এমনটা হয়নি। সে মাঝে মাঝেই ফোন দিত, অয়ন কেমন আছে জানতে চাইতো, তবে কখনো একটিবারের জন্য জিজ্ঞেস করতো না আমি কেমন আছি। তখন মনে হতো ডিভোর্সটা অনিমা মন থেকেই চেয়েছিল, কেরিয়ার শুধু ছিল বাহানা। আস্তে আস্তে অয়ন বড় হতে লাগলো, আমার দায়িত্বটাও বাড়তে লাগলো। পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসাটা হলো মায়ের ভালোবাসা, কিন্তু আমার সন্তান সেটা পায়নি। এর জন্য আমি নিজেকেও দায়ী করি। আমাদের দুজনের ইগোর কারণে আমাদের সন্তানটা তার মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তবে সময়ের ব্যবধানে সব কিছু মানিয়ে নিতে হয়, যেমনটা প্রকৃতি নেয়। অয়নও মানিয়ে নিয়েছে। এক সময় বাবা মা আমাদের ডিভোর্সের ব্যাপারটা জেনে যায়। আমি ভেবেছিলাম বাবা মা হয়তো আর কোনোদিন আমাকে তাদের ছেলে হিসাবে মেনে নেবে না, কারণ মানুষটা অন্যরকম। কিন্তু সব জেদ ভুলে যেদিন আমার কাছে আসলেন, সেদিন বুঝতে পারলাম বাবা মা কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না, থাকলেও সেটা খুব কম সময়ের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে নিজেদের বিলাসবহুল বাসায় চলে গেলাম। আমার থেকে অয়ন অনেক বেশি খুশি হয়েছে, কারণ সে সব সময় একা একা থাকতো। আমিও সারাদিন অফিসে থাকতাম, তাই চাইলেও অয়নের সাথে সময় কাটাতে পারতাম না। তবে রাতে আমি একজন আদর্শ বাবার মতোই আমার ছেলেকে সঙ্গ দিয়েছি।
কিন্তু এখানে এসে অয়ন দিনেও অনেক খেলার সাথী পেয়েছে। এটার কারণেই হয়তো সে এখন সব সময় হাসি খুশি থাকে। তবুও কোথায় যেন কমতি থেকেই যায়। মায়ের মায়া মমতার কাছে পৃথিবীর সব কিছুই কি তুচ্ছ না? কিন্তু কী বা করার আছে, পৃথিবীতে সব মা তো আর একরকম হয় না। কাজেই পৃথিবীতে সব মায়ের ভালোবাসাও এক, এটা মনে করা বোকামি। অনিমা যদি শিক্ষিত না হয়ে সাধারণ একজন মা হতো, তাহলে সে কি এমন করে 1 বছরের বাচ্চাকে রেখে চলে যেতে পারতো? শুধুমাত্র নিজের কেরিয়ারের জন্য নিজের বাচ্চাটাকে ছেড়ে যাওয়া কোনো সাধারণ মায়ের পক্ষে সম্ভব না। কারণ সাধারণ মায়ের ভালোবাসাগুলো অনিমাদের মতন শিক্ষিত মায়ের ভালোবাসার থেকে অনেক বেশি দামি। তারা সন্তানের খারাপ হবে এমন কিছু কখনো চাইতে পারে না। তারা কখনো নিজেদের স্বার্থ বোঝে না, বোঝে শুধু সন্তানের ভালো থাকা। মাঝে মাঝে যখন ফেসবুকে যেতাম তখন অনিমাকে দেখতে পেতাম। সময়ের ব্যবধানে সে অনেকটা ওপরে পৌঁছে গিয়েছে। সুন্দর সুন্দর ছেলেদের সাথে তার প্যান্ট শার্ট পরা ছবিগুলো যখন দেখতাম, তখন নিজের অজান্তেই ভিতরটাতে খারাপ লাগা কাজ করত। কখনো বা নিজেকে প্রশ্ন করতাম, অনিমা কি আমাকে ভুলে গিয়েছে? সে কি বিয়ে করেছে আমার অজান্তেই? অনেকদিন পর পর ফোন তো সে আমার জন্য দেয় না। অয়নের কথা জানা শেষ হলেই ফোনটা রেখে দেয়। দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে আমাদের ডিভোর্সের। এই 1 বছরে অনিমা কতবার ফোন দিয়েছে আমার জানা নেই। তবে ভুলেও কোনো দিন আমি কেমন আছি জানতে চাইনি, আমার খারাপ থাকার কারণ জানতে চাইনি। এগুলো কি প্রমাণ করে না সে আমাকে ছেড়ে অনেক ভালো আছে? হঠাৎ করেই লক্ষ্য করলাম অনিমা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম, কিন্তু কোনো কথা বললাম না। অনিমাই প্রথম কথা বলল, অয়ন কি তোমার কাছে আছে? না, আমি অফিসে। তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? অবশ্যই, কেন নয়, আমি তো তোমার মতন এত ব্যস্ত মানুষ না। বলো কি বলবে, আমি ফ্রি আছি। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? যা বলেছিলাম সেটা করে দেখিয়েছি। নিজেকে এমন অবস্থানে নিয়ে গিয়েছি, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যে বাকি জীবনটা খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবো। জীবনে সবসময় ইগো দেখাতে হয় না। স্ত্রীর টাকায় খাওয়া যাবে না, থাকা যাবে না, এমনটা ভাবা হচ্ছে নিচু মানসিকতার লক্ষণ। তুমি কি চাইলে সব ভুলে আমার কাছে চলে আসতে পারো না? আমাকে না ভালোবাসতে তুমি? ভালোবাসার জন্য নিজের ইগোটাকে ত্যাগ করতে পারবে না? আমার এমন সুখের দিনে আমার কাছের মানুষগুলো আমার পাশে থাকলে আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কেউ হবে না। না, পারি না। তুমি কি জানো, মানুষ হিসাবে তুমি অনেক উঁচুতে পৌঁছে গিয়েছো। অনেকেই তোমাকে চেনে জানে। আজ তোমার কোনো কিছুর অভাব নেই। একটা মেয়ে হয়েও এমন কিছু করে দেখিয়েছো, সেটা সত্যিই প্রশংসনীয়। হয়তো সফল নারীদের মধ্যে তোমার নামটাও যত্ন সহকারে লেখা থাকবে। কিন্তু একজন মা হিসাবে তুমি কতটা সফল হয়েছো সেটা তুমি জানো না। একজন স্ত্রী হিসাবে কতটা তুমি সফল হতে পেরেছো তুমি জানো না। তুমি শুধু তোমার কথাটা বললে, আমি চাইলে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসতে পারতাম। কিন্তু সবাই যখন আমার দিকে চেয়ে জিজ্ঞেস করবে, জানতে চাইবে এই ছেলেটার বাবাকে, তখন আমি কি জবাব দেব? আমি কখনো চাইনি সবাই জানুক আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। আমি কখনো একজন ডিভোর্সি মেয়ে হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করতে চাইনি। নিজের সন্তানের জন্য মায়েরা কত ত্যাগ স্বীকার করে, আর তুমি কি না শুধুমাত্র সবাই জানবে যে তুমি ডিভোর্সি মেয়ে, এটার কারণে নিজের সন্তানকে নিজের কাছে রাখতে নিয়ে যাওনি? এটা ভাবতেই পারছি না আমি। সবাই না বলো, তোমার চাকরির জন্য তুমি তোমার সন্তানকে নিয়ে যেতে পারোনি। তোমার কাছে তোমার ফিউচারটাই বড় ছিল। তুমি চেয়েছিলে তোমার আশেপাশের মানুষ সবাই যেন জানে তুমি অবিবাহিত, তাই তুমি এমনটা করেছো। আর সত্যি বলতে, অবিবাহিত মেয়েদের অফিসের বসরা অনেক দ্রুত প্রমোশন করিয়ে দেয়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। এজন্যই এত অল্প সময়ে তুমি এতটা উপরে পৌঁছে গিয়েছো। আমি জানতামই না আমি মানুষ হিসাবে এতটা খারাপ। তোমার কথাতেই জানতে পারলাম, সেজন্য তোমাকে ধন্যবাদ। তবে কি জানো, সবসময় অন্যের দোষটা না খুঁজে নিজের দোষটাও খোঁজা উচিত। ভুল দুজনেই থাকে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমি তোমাকে ফোন দিয়েছিলাম কিছু ভালো লাগার মতন কথা বলতে, কিন্তু তুমি আমাকে যা খুশি তাই বললে। এমনটা ভাবো বুঝি আমাকে? তুমি জানো সেটা কখনোই হওয়ার নয়, তবুও কেন সেটা আমার কাছে চাও? শুধু ফোন দিয়ে খোঁজ খবর নিলেই মায়ের দায়িত্বটা শেষ হয়ে যায় না, এই কথাটা মনে রাখবে। তোমার যদি ইচ্ছা হয় আমাদের কাছে চলে আসতে পারো, বাট আমি তোমার কাছে যাব এটা কখনো কল্পনাও করবে না। আমি তোমার শহরেই ট্রান্সফার হচ্ছি, তোমাকে এটা জানানোর জন্যই ফোন করেছিলাম। শুধু দেখলাম
আমার প্রতি তোমার ভালোবাসাটা আগের মতোই আছে নাকি বদলে গিয়েছে? ভালোবাসার জিনিসটা সবসময় একজন মানুষের জন্য একই রকম থাকবে এটা ভাবা বোকামি। সময়ের ব্যবধানে ভালোবাসাটাও পরিবর্তন হয়, আর এর জন্য আমরা মানুষেরাই দায়ী। অনেক ভালো বলেছো। বিয়ে করবে না? যার একটা ছেলে আছে, যাকে ছেড়ে তার বউ চলে গিয়েছে, তাকে বিয়ে করবে এমন মেয়ে বোধহয় নেই। বাসায় গিয়ে একটু ফোন দিতে পারবে? কেন? অয়নের সাথে কথা বলতাম। অয়ন এখনো কথা বলতে শেখেনি, আর বলতে পারলেও আমি কথা বলতে দেব না। শুধু ওর আওয়াজটা শুনবো। এতই যদি ভালোবাসো তাহলে এই 1 বছরে একটা দিনও কি সময় হয়নি নিজের ছেলেকে দেখতে আসার? আসলে তো আর না করতাম না, বরং খুশিই হতাম। কিন্তু তুমি আসোনি। এখন মায়া কাঁদাটা না কাঁদলেও চলবে। ভালো থাকো। কথাগুলো বলেই ফোন রেখে দিই, কারণ অনিমার ইমোশনটা আমার সহ্য হচ্ছিল না। বাসায় যাওয়ার পর বাবা রাতে রুমে ডেকে নিয়ে বললেন, তোর কাছে কিছু চাইবো, না করিস না। আমার মনে হলো এই মুহূর্তে যদি আমার জানটাও চাইতো তবুও আমি না করতে পারতাম না, কারণ আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবা আমার কাছে কখনো কিছু চায়নি, আর আমিও দিইনি। সবসময় শুধু নিয়েই গেছি, কিন্তু আজ দেওয়ার সুযোগ পেয়েছি, কিছু হলেও দিতে চাই। তাই খুব খুশি মনেই বললাম, বলো কি চাও। ছেলে হিসাবে কখনোই আমি কিছু করতে পারিনি, তাই আজ কিছু করতে চাই। তুই বিয়ে কর। এভাবে আর কতদিন একা থাকবি? জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষের দরকার, যে মানুষটা সব সময় তোর পাশে থাকবে, তোর খেয়াল রাখবে। অতীতের সব ভুলে আবার নতুন করে শুরু কর। আমি বাবা হয়ে তোর এই একাকিত্বের কষ্টটা সহ্য করতে পারি না। তোর জন্য না হলেও অয়নের জন্য একটা বিয়ে কর। ছেলেটাও মায়ের আদর পেল, তুইও তোর একাকিত্বের থেকে মুক্তি পেলি। আমি ভেবেছিলাম বাবা আমার কাছ থেকে নিজের জন্য কিছু চাইবে, কিন্তু ভাবিনি আমার জন্যই চাইবে। তারা এতটা চিন্তা করে আমাকে নিয়ে, এটা মনে হতেই তাদের প্রতি শ্রদ্ধাটা অনেক গুণ বেড়ে গেল। বাবা মায়েরা বোধহয় এমনই হয়, সন্তানদেরকে সব সময় দিয়েই যায়, কখনো নিতে চায় না। আমার বলতে ইচ্ছে হলো, আমি এভাবেই ভালো আছি, বিয়ে টিয়ে করবো না। কিন্তু শুধুমাত্র বাবার হাসি মুখটা দেখার লোভ সামলাতে না পেরে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। বাবা মাও অনেক খুশি হলো। কাল থেকে যে তারা আমার জন্য মেয়ে দেখা শুরু করবে সেটা বুঝতে বাকি রইল না, কিংবা কে জানে, হয়তো মেয়ে আগে থেকেই দেখে রেখেছে। বাবা মায়ের ইচ্ছেতে কয়েকদিন পর থেকেই মেয়ে দেখা শুরু করলাম। আমি চাই যাকে বিয়ে করব সে আমার সম্পর্কে সব জানুক। আমি কোনো কিছু লুকোতে চাই না তার কাছে। আমার 2 বছরের একটা মা হারা সন্তান আছে, এটা জানার পরেও যে মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে আমি তাকেই বিয়ে করব। প্রথম দিন যে মেয়েটাকে দেখতে যাব সেই মেয়েটাকে আমি আগে থেকেই চিনতাম। অনেক বছর আগে মেয়েটাকে দেখেছিলাম। জানি না মেয়েটা আমাকে চেনে কিনা। মেয়ে দেখার পর দুনিয়ার সেই ধরাবাঁধা চিরাচরিত নিয়মে ছেলে মেয়ে আলাদা কথা বলবে, এটা যেন হতেই হবে। আমিও রেহাই পেলাম না অদ্ভুত এই নিয়ম থেকে। আমি অয়নকে নিয়ে যেতে চাইলেও বাবা অয়নকে তার কাছে রেখে দিলেন। আমি মেয়েটার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করলাম। অবশেষে মেয়েটা কথা বলল। তার কথা শুনে আমি জাস্ট হতবাক হয়ে গেলাম। সে খুব লজ্জাবতী কণ্ঠে বলল, আমি আপনাকে স্কুলে পড়া অবস্থা থেকেই চিনতাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আপনি স্কুল থেকে পাশ করে চলে যান, তবে আপনার সাথে কখনো কথা হয়নি আমার। আপনি যে আপনার বন্ধুদের সাথে মাঝে মাঝে স্কুল মাঠে আসতেন সেটা আমি আজও ভুলিনি। আপনাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু কখনো বলার সাহস পাইনি, কারণ তখন আমি বাচ্চা ছিলাম, তাই এমন কথা বলার মতন সাহস আমার ছিল না। কিন্তু যখন বড় হলাম তখন আপনি আমার থেকে দূরে চলে গিয়েছেন, তাই কথাটা আর কখনো বলাই হয়নি। আজ এত বছর পর যখন আপনার ছবি দেখলাম তখন আর বিয়ের জন্য না করিনি। আমিও আপনাকে চিনতাম, তবে ওইভাবে না, জাস্ট দেখেছিলাম। একটা মেয়ে আমাকে ভালোবাসতো অথচ আমি জানি না, এটা সত্যিই সারপ্রাইজ হওয়ার মতন বিষয়। যাই হোক, অতীতের কথা বাদ দিই। আমার সম্পর্কে তো সব কিছুই জানেন না। আমার একটা 2 বছরের ছেলে আছে, ওর কথা চিন্তা করেই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি বিয়ের পর ওর দায়িত্বটা আমার ওপর ছেড়ে দেবেন। আমি ওকে নিজের মায়ের মতোই আদর করে বড় করে তুলব। তবে আমার একটা আবদার আছে, সেটা আপনাকে রাখতে হবে। কেমন আবদার? যখন আমাদের সন্তান হবে তখন তাকে তার দাদির কাছে রেখে আসতে হবে, আমি আমার কাছে রাখতে দেব না। কারণ নিজের সন্তান হলে অন্য কাউকে নিজের সন্তানের মতন করে ভালোবাসতে আমি পারবো না। সেক্ষেত্রে আপনারই খারাপ লাগবে।
তবে ২-৩ বছর আমি তাকে মায়ের আদর দেব। তারপর সে বড় হয়ে যাবে, তখন তো আর কোনো সমস্যা হবে না। আমি এমন কাউকে চাই না যে আমার বউ হিসাবে। আমার আগে আমার ছেলেকে মেনে নিতে হবে। আপনি একবার বিয়ে করেছিলেন, আপনার একটা বাচ্চাও আছে। এরপরেও আমার মতন একজন মেয়ে আপনাকে বিয়ে করতে চাইছে, আর আপনি আমাকে শর্ত দিচ্ছেন? হাউ ফানি! শর্ত তো আমার আপনাকে দেওয়া উচিত, উল্টে আপনি আমাকে দিচ্ছেন। শর্ত দিইনি আমি, শুধু আমি আমার কথা বলেছি। আমার বউয়ের থেকে আমার সন্তানের জন্য একজন মা বেশি দরকার। বিয়েটা ভেঙে গেল। ভেবেছিলাম বাবা রাগ করবেন, কিন্তু তেমন কিছু মনে হলো না বাবাকে দেখে। এর কিছুদিন পর আবার দ্বিতীয়বারের মতন মেয়ে দেখতে গেলাম। এবারেও সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মেয়েটার বাবা মায়ের আমাকে খুব পছন্দ হয়েছে, মেয়েটারও আমাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু যখন মেয়েটাকে আমার সন্তানের দায়িত্বের কথা বললাম, ঠিক তখনই সে সরাসরি না বলে দিল। সে কোনো অন্য কারোর সন্তানের দায়িত্ব নেবে, এমন প্রশ্নের জবাবে আমি চুপ করেছিলাম। আমিও দেরি করলাম না, সোজাসুজি না বলে দিলাম। যে মেয়ে আমার ছেলের দায়িত্ব নিতে পারবে না, আমিও তাকে বিয়ে করতে পারবো না। তখন পিছন থেকে মেয়েটা বলে উঠল, আপনি আপনার জন্য হয়তো অনেক বউ পাবেন, কিন্তু কোনো মেয়েই আপনার ছেলেকে মায়ের আদর দিতে পারবে না। যার দেওয়ার কথা ছিল সেই দেয়নি, অন্যরা দেবে এমনটা ভাবা তো বোকামি। বাবা হয়তো আপনাদের বলেনি, আমি আমার বউয়ের জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি একজন মায়ের জন্য। আর আমি বিশ্বাস করি প্রতিটা মেয়ের মাঝে একজন মা বাস করে। সে চাইলে যে কাউকে মায়ের আদর দিতে পারবে। জন্ম দিলেই শুধু মায়ের আদর দেওয়া যাবে, জন্ম না দিলে মায়ের আদর দেওয়া যাবে না, এমনটা আমি বিশ্বাস করি না। পৃথিবীতে এমন অনেক নজির আছে যারা জন্ম না দিয়েও অনেক মেয়ে একজন আদর্শবান মায়ের দায়িত্ব পালন করছে। আবার জন্ম দিয়েও অনেকে মেয়ে নিজেকে একজন পরিপূর্ণ মা হিসাবে গড়ে তুলতে পারেনি। আপনি যতই যুক্তি দেখান না কেন, এই যুগের কোনো মেয়ে আপনার সন্তানকে নিজের সন্তানের মতন করে দেখবে না, আদরও করবে না। সৎ মায়ের থেকে আপন মায়ের মতন ভালোবাসার আশা করাটা কি অবাস্তব কল্পনা নয়? ভালোবাসার জন্য সৎ মা কিংবা আপন মা হতে হয় না, ভিতরটাতে মা নামক একটা সত্তা থাকতে হয়, নরম একটা হৃদয় থাকতে হয়। না হলে আপন মা হয়েও নিজের সন্তানকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বিয়েটাও হলো না। আমি জানতাম এমন কিছুই হবে, তাই এটা নিয়ে আর বেশি ভাবলাম না। অনেকেই ভাবে ডিভোর্সি মেয়েদের বিয়ের জন্য ছেলে খুঁজে পাওয়া অনেক কষ্টকর হলেও বিয়ে করা একজন ছেলের জন্য মেয়ে খুঁজে পেতে তেমন কষ্ট হয় না। একজন ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। সমাজের মানুষ একটা ডিভোর্সি মেয়েকে সবসময় খারাপ চোখেই দেখে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুব কমই হয়। যারা এমন সমস্যার মুখোমুখি হয়েছেন তারাই কেবল বিষয়টা বুঝবেন। একজন সংসার ত্যাগ করা ছেলের জন্য চাইলেও একজন ভালো মেয়ে পাওয়া যায় না। যেমনটা মানুষ ভাবে ছেলে হলে মেয়ের অভাব হয় না, ব্যাপারটা তেমন না। তবে মেয়েদের থেকে ছেলেদের এই সমস্যাটা কম হয়, তবে একেবারেই হয় না, এটা ভুল। অনেক খুঁজে খুঁজে বাবা দুটো মেয়ে দেখেছিলেন আমার জন্য, দুজন রাজিও হয়েছিল। তবে সমস্যাটা হলো আমার সন্তানকে নিয়ে। তারা কেউ চায় না আমার সন্তানের দায়িত্ব নিতে। তাই বাবা ঠিক করলেন অয়নকে তাদের কাছেই রাখবে। তার জন্য আমি বিয়ে করছি না, এটা বাবা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিন্তু বাবার এমন সিদ্ধান্ত আমিও মেনে নিতে পারলাম না। প্রথম প্রথম আমার সন্তানকে আমার কাছে বিরক্ত লাগতো, বোঝা মনে হতো। অনিমা তখন চলে যায়, তখন এক প্রকার বাধ্য হয়েই অয়নকে আমার কাছে রাখতে হয়েছে। অনিমা চলে যাওয়ার পর একটা বছর অয়নকে আমার বড় করতে কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। এত কষ্টের কারণেই হয়তো অয়নের প্রতি আমার মনে এত ভালোবাসার জন্ম নিয়েছে। এখন মনে হয় দুনিয়ার কোনো মানুষ আমার পাশে না থাকলেও আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু অয়নকে ছাড়া বেঁচে থাকাটা প্রায় আমার পক্ষে অসম্ভব। তাই আমি বাবার এমন সিদ্ধান্তটাকে মেনে নিতে পারলাম না। আমি যখন বললাম, আমি তো বলিনি আমার জন্য সুন্দরী যুবতী কোনো মেয়ে দেখতে হবে, আমি তো চেয়েছি একজন নারীকে যে আমার অয়নের মা হতে পারবে। মেয়ে অসুন্দর হোক, বয়স্ক হোক, ডিভোর্সি হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অয়নকে নিজের ছেলে হিসাবে মেনে নিতে হবে। এমন মেয়েকেই আমি বিয়ে করব। আপনিও একজন বাবা, আপনি বুঝবেন সন্তানের জন্য একজন পিতার হৃদয়ে কতটুকু ভালোবাসা জমায়িত থাকে। অত ভালো পরিবারের মেয়ে দেখার দরকার নেই। আপনি যদি আমাকে বিয়ে করাতেই চান তাহলে নর্মাল ফ্যামিলিতেই মেয়ে দেখেন, যারা অন্তত একটা মা হারা ছেলের দুঃখ বুঝবে। বাবা কিছু বলল না, তবে বুঝতে পারলাম আমার কথাগুলোতে তিনি সন্তুষ্ট হতে পারেননি।
হবেই বা কী করে, কারণ আমি তার কথাটা রাখতে পারিনি। তাকে কথা দিয়েছিলাম বিয়ে করব, কিন্তু করিনি। ডিভোর্স নামক শব্দটা একজন মানুষের জীবনকে এতটা বিষাক্ত করে তোলে আমার জানা ছিল না। কিন্তু আমি এই কয়েকদিনে মেয়ে দেখতে গিয়ে জিনিসটা বুঝতে পেরেছি। অনেকেই যখন জিজ্ঞেস করেছে বউ চলে গিয়েছে কী জন্য, নিশ্চিত ছেলের সমস্যা আছে। আজকাল ছেলেদের কাছ থেকে মেয়েরা ওই জিনিসটা পর্যাপ্ত পায় না। এই সমাজের মানুষ অনেক খারাপ। একজন ছেলের যদি নিজের স্ত্রীর সাথে সম্পর্ক না টেকে, তাহলে প্রথমে যে কথাটা বলবে সেটা হলো ছেলের মাঝে সমস্যা আছে। আবার কেউ কেউ না জেনেই বলে ফেলবে মেয়ের হয়তো অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল তাই চলে গিয়েছে। অনেক সময় অনেক মানুষের কাছ থেকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য শুনেও চুপ থাকতে হয়েছে, কারণ বলার মতন কিছু ছিল না আমার কাছে। অথচ এই সমাজের মানুষগুলো জানে না ডিভোর্স শুধু শারীরিক সম্পর্কের কারণেই হয় না। একটা বিচ্ছেদের পিছনে অনেক কারণ থাকতে পারে, যেটা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। রাতে অয়নকে নিয়ে ঘুমানোর সময় একটা প্রবাদ মনে হলো, টাকা হলে এই দুনিয়াতে বাঘের দুধও পাওয়া যায়, তাহলে আমি কেন অয়নের জন্য একজন মা পাবো না? এই চিন্তাটা আমার মাথায় আগে কেন আসেনি? এটা মনে হতেই নিজের প্রতি অনেক রাগ হলো। আমি তো চাইলেই অয়নের জন্য একজন বেতন দিয়ে কাউকে রাখতে পারি যে অয়নের দেখাশোনা করবে। অনিমা চলে যাওয়ার পর কাজের মহিলাটা আমাকে অনেক সাহায্য করত। সে অয়নের অনেক যত্ন নিত, এজন্য আমি তাকে কিছু টাকাও দিতাম মাস শেষে। যদিও অয়ন তার কাছ থেকে কখনো মায়ের আদর পায়নি, তবুও এই জিনিসটা আগে কেন আমার মাথায় আসেনি বুঝতে পারলাম না। তাই ভাবলাম যত টাকা লাগে লাগুক, আমি একজন মেয়েকে আমার সন্তানের দেখাশোনা করার জন্য রাখতে চাই। টাকা হলে নিশ্চয়ই এমন মেয়ে পেতে কোনো সমস্যা হবে না। সকালে যখন বাবাকে কথাটা বললাম আমি অয়নের দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখতে চাই, তখন বাবা কিছু বললেন না। বুঝতে পারলাম নীরবতাই সম্মতির লক্ষণ। আমিও আর বেশি কিছু বললাম না, কারণ বাবা যেহেতু না বলেনি তার মানে তিনি এই কাজে বাধা দেবেন না। কারণ তার যদি কোনো সিদ্ধান্ত ভালো না লাগে তাহলে সে সরাসরি না বলবে, আর যদি চুপ করে থাকে কিছু না বলে তাহলে বুঝে নিতে হবে এটাতে তার মত না থাকলেও দ্বিমত নেই। অফিসে গিয়ে কাছের মানুষগুলোকে ফোন করে জানালাম, পেপারেও বিজ্ঞাপন দিলাম। এখন শুধু অপেক্ষা এমন একজনের যে ফোন করে বলবে আমি আপনার চাকরিটা করতে চাই, আপনার ছেলের দেখাশোনা করতে চাই। জানি না এমনটা হবে কি না, তবে আমার বিশ্বাস কেউ না কেউ অবশ্যই আছে যে আমাকে ফোন করবে। আমার বিশ্বাসটাই সত্যি হলো। কয়েকদিন পরেই একটা মেয়ের ফোন পেলাম আমি। তার সাথে দেখা করার পর অনেক বেশি শকড খেলাম, কারণ আমি যেমনটা ভেবেছিলাম মেয়েটা তেমন না। আমি কখনো ভাবিনি এত কম বয়সী একটা মেয়ে এরকম একটা দায়িত্ব নিতে চাইবে। মেয়েটার বয়স কতই বা হবে, 20 কিংবা 22। দেখতে শুনতেও অনেক ভালো, তবে আমার জন্য ভালোই হয়েছে। তাই আমি কোনো কিছু বিবেচনা না করেই এই মেয়েটাকে আমার ছেলের দেখাশোনার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মেয়েটাকে যখন বাসায় নিয়ে গেলাম তখন মা যেন কিভাবে আমার দিকে তাকালো, আমি কিছুটা ভয়ও পেলাম। আসলে এমন একটা মেয়েকে কোনো সম্পর্ক ছাড়াই নিজের বাড়িতে রাখলে মানুষ কি ভাববে এটা নিয়ে মা অনেক চিন্তিত। তাই আমি এসব নিয়ে ভাবছি না, কারণ দুবেলা না খেয়ে থাকলে এই সমাজের মানুষেরা আমাকে খাবার দেবে না। আর যদি এই বিপদে পড়ি কেউ এগিয়েও আসবে না। তাই আমি মানুষ কি ভাবলো কিংবা কি ভাববে এটা নিয়ে কখনো ভাবিনি, আর ভবিষ্যতেও ভাববো না। কিছু মানুষের মাঝে অলৌকিক কিছু থাকে, এই মেয়েটার মাঝেও এমন কিছু আছে আমার বিশ্বাস। বাচ্চারা কিছু মানুষকে দেখলে নিজের অজান্তেই কান্না করে দেয় ওই মানুষটার কোলে ওঠবার জন্য, আবার তার কোলে গেলেও কান্না থেমে যায়। মেয়েটাও ঠিক এরকমই। অয়ন তাকে আগে কখনো দেখেনি, আজকেই প্রথম দেখলো। অথচ তাকে যখন দেখলো তখন তার কাছে যাওয়ার জন্য কান্না করতে লাগলো। যখন তার কাছে গেল তখন তার কান্নাটাও বিলীন হয়ে গেল। এটাই তো চেয়েছিলাম আমি। আমার চাওয়াটা সত্যিই হয়েছে। অয়নকে নিয়ে আমার চিন্তা কিছুটা হলেও কমেছে এই মেয়েটা আমার অয়নের দায়িত্ব নেওয়াতে। বাবা কিছু না বললেও মা আমার এরকম কাজকর্মে খুশি হতে পারেনি, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তিনি হয়তো চেয়েছিলেন একজন পুত্রবধূ, কিন্তু আমি সেটা তাকে দিতে ব্যর্থ হয়েছি। মেয়েটাকে তার রুম দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম। সত্যি বলতে এই পর্যন্ত মেয়েটার নামটাও জানা হয়নি, জিজ্ঞেস করার সময়ও হয়নি। তাই যখন মেয়েটার নাম জানতে চাইলাম তখন মেয়েটা বলল তার নাম অর্পিতা।
সে দেখতে আহামরি কোনো সুন্দরী না হলেও তার কথাবার্তা অন্য যে কোনো মেয়ের থেকে অনেক বেশি আকর্ষণীয়। আমার ইচ্ছে করছিল মেয়েটার সম্পর্কে জানতে, তার পরিবার সম্পর্কে জানতে, তার সম্পর্কে জানতে। সে কি বিয়ে করেছে? আবার মনে হলো না, এগুলো জানাটা বোধহয় কোনো ভদ্রতা হতে পারে না। এগুলো জানার মতন সময় এখনো হয়নি। আর মেয়েটা বিবাহিত হলে হয়তো এমন একটা দায়িত্ব নিতে চাইতো না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কত টাকা দিতে হবে মাসে? তখন মেয়েটা যেই কথাটা বলল, তখন আমার অনেক লজ্জা লাগলো, নিজেকে অনেক ছোট মনে হলো মেয়েটার কাছে। আমার কথার প্রত্যুত্তরে অর্পিতা বলল, আসলে দেখুন, জীবনে সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায় না। মানুষের জীবনে কিছু কিছু ভালো লাগার অধ্যায় থাকে যেখানে টাকার কোনো স্থান নেই। আমার টাকার অনেক দরকার, সেজন্য আমার একটা চাকরি দরকার ছিল। তবে আমি চাইলেই কিন্তু অন্য একটা চাকরিও করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ অন্য সব চাকরিতে আমি নিজেকে কখনো ভালো রাখতে পারতাম না। তবে আমার বিশ্বাস এই কাজটাতে আমি নিজেকে সুখী রাখতে পারবো। তাই টাকার কথাটা না হয় নাই বা বলি, দুবেলা দুমুঠো খাবার আর থাকার জন্য একটা জায়গা হলেই আমার হয়ে যাবে। এর বেশি আমার আর কিছু দরকার হবে না। যদি হয় তাহলে আপনাকে বলবো। অর্পিতার কথাগুলো কেন জানি আমার ভিতরের সত্তাটাকে আঘাত করলো। আমার জীবনে কখনো কাউকে এতটা কষ্ট আর অসহায়ত্ব নিয়ে কথা বলতে দেখিনি। আমি তার কথাগুলোর জবাবে কিছু বলতে পারলাম না। তবে এতটুকু বুঝলাম, এই মেয়েটাকে টাকা দিয়ে খুশি করা যাবে না। এই মেয়েটাকে ভালোবাসার পাগল। তার কথা শুনে অন্তত এটা বুঝেছি যে সে কাউকে খুব ভালো করে ভালোবেসেছিল, কিন্তু সেটা সে পায়নি। জীবনে এমন কিছু হারিয়েছে যার জন্য সে এমন হয়ে গিয়েছে। তবে কি হারিয়েছে সেটা আমার অজানা। আগে অয়নের সাথে সব সময় থাকতে হতো। এমনও দিন গিয়েছে যেদিন আমি অয়নকে অফিসে নিয়ে যেতাম। অফিসে সবাই যখন অয়নকে এভাবে দেখতো, তখন সবাই অয়নের মায়ের কথা বলতো। একজন মা কিভাবে এত ছোট্ট একটা শিশুকে রেখে চলে যেতে পারে? আমি তাদের কথার কোনো জবাব দিতে পারতাম না, শুধু বলতাম, মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। সবচেয়ে প্রশংসনীয় কাজটাও যখন করতে পারে, আবার চাইতেও জঘন্য নিন্দনীয় কাজটাও করতে পারে। আর অয়ন এখন অনেকটাই বড় হয়ে গেছে। মানুষ একসময় তাদের প্রিয়জনকে ছেড়ে বাঁচতে শিখে যায়। বাচ্চারাও তেমন বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যায়। অয়নও হয়তো শিখে যাবে। অয়নকে আমি অর্পিতার কাছে রাখলাম রাতটুকু। এর আগে রাতে ঘুমানোর আগে অয়নকে অনেক কান্না করতো। তবে আজ তার কান্নার শব্দটা আমার কানে বাজলো না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন অয়নকে আমার পাশে না দেখতে পেয়ে চমকে গেলাম। কারণ সব সময় অয়নকে সাথে নিয়ে ঘুমিয়েছে আমি, কিন্তু আজ সে আমার সাথে নেই। পরে মনে হলো অয়ন অর্পিতার সাথে ঘুমিয়েছে। আমি অর্পিতার রুমে গিয়ে উঁকি দিয়েই দেখলাম সে অয়নকে বুকে নিয়ে শুয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমার আত্মাটা জুড়িয়ে গেল। মনে হলো অয়ন তার মায়ের বুকেই ঘুমিয়ে আছে। আমি মাঝে মাঝে অয়নকে দেখার জন্য হঠাৎ করে অনুমতি না নিয়েই অর্পিতার রুমে ঢুকে যেতাম। তখন দেখতাম অর্পিতা মন খারাপ করে থাকে কোনো কারণে। কী কারণে খারাপ থাকে সেটা আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সব সময় সে অন্যমনস্ক থাকে, একটা ঘোরের মধ্যে থাকে। তাকে দেখলে মনে হয় অতীতে তার সাথে অনেক ভয়ানক কিছু ঘটেছে, যেটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। তাই সব সময় এমন মনমরা হয়ে থাকে সে। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এই একটা মাস হয়তো অয়ন তার জীবনের সবচেয়ে বেশি ভালো সময় কাটিয়েছে। সে পেয়েছে মায়ের আদর। এখন সে আমার থেকে অর্পিতার কাছে থাকতেই বেশি ভালোবাসি। মাস শেষে অর্পিতাকে কত টাকা দেব এটা মেলাতে পারছি না। সে তো আমাকে বলেছে টাকা দিয়ে সব কিছু বিবেচনা করা উচিত নয়, কিন্তু সে যা করেছে আমার ছেলের জন্য, আমি তো এর প্রতিদান তাকে দিতে চাই। টাকা ছাড়া আর কি দেওয়ার আছে আমার? আমি যখন অর্পিতা মেয়েটার হাতে 1000 টাকা দিয়ে বললাম, এগুলো কোনো বেতন না, এগুলো আমার ছেলের ভালোবাসা। আমি দেখেছি আমার অয়নকে আপনি কতটা আদর দিয়েছেন, কতটা মমতায় আঁকলে রেখেছেন। আমি জানি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু আপনি আমার ছেলের জন্য যা করেছেন, এটার কাছে এই কাগজগুলো কিছুই না। অর্পিতা আমার টাকা নিল না, আমার হাতে দিয়ে বলল, দেখুন, আমি কিন্তু আগেই বলেছি আমি টাকার জন্য এই কাজটা করছি না। সত্যি বলতে বেঁচে থাকার জন্য করছি। আমি বুঝি সন্তান কি জিনিস। যে হারিয়েছে সেই কেবল বুঝবে সন্তান হারানোর কী বেদনা। আমার বেঁচে থাকার জন্য কাউকে দরকার ছিল। আমি আপনার ছেলে অয়নকেই বেছে নিয়েছি।
আপনি আমাকে টাকা দিতে চাইলেও আমি নিতে পারবো না, কারণ টাকার বিনিময়ে আমি কাউকে মায়ের আদর দিতে পারবো না। আমি অয়নের মা হওয়ার চেষ্টা করছি, জানি না কতটা পেরেছি। আমি কিছু বললাম না। অর্পিতার দিকে শুধু অবাক চোখে চেয়ে রইলাম। তাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তাকে দেখে কখনো মনে হয়নি তার মাঝে এমন কিছু আছে কিংবা থাকতে পারে যেটা মানুষকে বারবার মুগ্ধ করার ক্ষমতা রাখে। কিন্তু আমি না চাইতেও তার প্রতি বারবার মুগ্ধ হচ্ছি। তার কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তার চিন্তাধারা কতটা উঁচুতে, আর আমি এখনো সেই আগের চিন্তাধারা নিয়েই বেঁচে আছি। সবাই তো আর অনিমা হয় না, সব মেয়েই তো আর টাকা পাগল হয় না। কিছু মেয়ে ভালোবাসারও পাগল হয়, সেটা অর্পিতাকে না দেখলে বোঝা যায় না। অর্পিতার রুম থেকে এসে শুধু একটা জিনিস ভাবতে লাগলাম, যে মানুষটা আমার জীবনটা এভাবে সুখে শান্তিতে ভরে দিচ্ছে, আমার ছেলেকে মায়ের আদর ভালোবাসা দিচ্ছে, আমি তাকে কি দিতে পেরেছি? কিছুই তো দিতে পারলাম না। আমারও তাকে কিছু দিতে হবে, যেটাতে সে হাসবে, খুশি হবে। আমি এমন কিছু তাকে দিতে চাই যেটা পেয়ে তার জীবনের সব অতীত কষ্ট ভুলে যাবে। কিন্তু কি এমন আছে যা মেয়েটাকে ভালো রাখতে পারে, তার সমস্ত বেদনাময় দিনগুলো ভুলিয়ে দিতে পারে? আমি কি তার অতীতটাকে ফিরিয়ে দিতে পারি না? অবশ্যই পারি। এর জন্য আমাকে জানতে হবে অতীতে তার সাথে কি হয়েছিল, যে মানুষগুলো তাকে ধোঁকা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, যে মানুষগুলোকে সে প্রচণ্ড ভালোবাসতো, এখনো ভুলতে পারেনি, সেই মানুষগুলোকে আমি আবারও তার জীবনে ফিরিয়ে দিতে চাই। জানি কাজটা অনেকটা কঠিন, তবুও আমি তার জন্য এতটুকু করতে চাই। সে যেমন আমাকে ভালো রেখেছে, আমিও তাকে ভালো রাখতে চাই। কিন্তু ভয় একটাই, সে যদি তার অতীতের মানুষগুলো ফিরে পেয়ে অয়নকে ভুলে যায়, তখন কি হবে? সে কি অয়নকে ছেড়ে যাবে? সে তো এত কম সময়ের মধ্যে অয়নকে অনেক ভালোবেসে ফেলেছে। সে কি চাইলেই অয়নকে ছেড়ে যেতে পারবে? অর্পিতার অতীতটাকে নাড়া দিতে কেন জানি ভয় হতে লাগলো আমার। থাকুক না তার অতীতগুলো যেমন আছে তেমনই, নাড়া দেওয়ার কি দরকার? আমি না হয় একটু স্বার্থপর হলামই। নিজেকে ভালো রাখার জন্য তো একটু স্বার্থপর হওয়াই যায়, তাই না? অর্পিতা আসার পর থেকেই অয়নকে নিয়ে আমার চিন্তাটা অনেক কমে এসেছে। এই জিনিসটাতে বাবা মা অনেক খুশি হয়েছেন। প্রতিটা বাবা মা তার সন্তানকে সব সময় হাসি খুশি দেখতে চায়। আমি যেমন আমার ছেলেকে সব সময় হাসতে দেখতে চাই, আমার বাবাও তেমনি সব সময় আমার চোখে মুখে আনন্দ দেখতে চায়। অয়ন এখন কথা বলতে শিখে গিয়েছে। কয়েক মাস হবে অর্পিতা অয়নের দায়িত্ব নিয়েছে, বেশি দিন তো হয়নি। এই কয়েক মাসেই অয়ন অর্পিতাকে মা হিসাবে মেনে নিয়েছে। অয়ন তো জানে না যে আসল মা কে তার। যার কাছ থেকে মায়ের আদর পাবে তাকেই তো সে মা হিসাবে মেনে নিতে বাধ্য। অয়ন যখন অর্পিতাকে মা বলে ডাকে, তখন অর্পিতাও অনেক খুশি হয়। আমি লুকিয়ে লুকিয়ে এই দুজন মানুষের ভালো লাগার মুহূর্তগুলো দেখি আর আফসোস করি। এভাবেই যদি অর্পিতা অয়নকে সব সময়ের জন্য মায়ের আদর দিত, তাহলে কতই না সুখের হতো আমার পৃথিবীটা। জানি না কতদিন এভাবে অর্পিতা তার দায়িত্ব পালন করবে। চাকরি দেওয়ার সময় শর্ত ছিল, অয়ন যখন বুঝতে শিখবে তখন তাকে সত্যটা বলে দেওয়া হবে। কিন্তু অর্পিতা চলে গেলে তাকে আটকাবো না। অয়ন যখন জানতে পারবে অর্পিতা তার আপন মা না, তার আপন মা তাকে 1 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছে, তখন অয়নের ভিতরটাতে যে কি হবে, এটা মনে হতেই বুকের ভিতর এক অসহ্য ব্যথা অনুভব করি। তবে স্বস্তির বিষয় এটাই, অয়ন তখন বড় হবে, সব বুঝবে, তাই সে বাস্তবতাকে মেনে নেবে কষ্ট হলেও। 2 মাস পর আমি আমার কাছের একজন মানুষকে অর্পিতার সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম। সে খোঁজ নিয়েছেও। ততদিনে অনিমা এখানে চলে এসছে। যখন আমি অর্পিতা সম্পর্কে জানলাম, তখন নিজের অজান্তেই তার জন্য খারাপ লাগতে লাগলো। চোখের এক কোণে জল জমে গেল। অর্পিতা খুব গরিব ঘরের মেয়ে ছিল। সে যখন অনেক ছোট, ঠিক তখনই তার বাবা মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। সে তার মামার কাছেই বড় হয়েছে। অনেক অভাব অনটন তাকে সহ্য করতে হয়েছে। অর্পিতা তার মামার মেয়ের থেকে একটু সুন্দর ছিল, যে কারণে তার মামি তাকে খুব খারাপ চোখে দেখতো, ভালোবাসতো না। তবে তার মামা তাকে অনেক ভালোবাসতো। একসময় সে বড় হলো। সে যখন কলেজে পড়ে তখন একটা ছেলের সাথে তার রিলেশন হয়ে যায়। ছেলেটার যেহেতু অনেক টাকা পয়সার ছিল, কোনো অভাব ছিল না, তাই অর্পিতা সহজেই তার সাথে জড়িয়ে পড়ে। কারণ অর্পিতা তখন বিশ্বাস করত টাকার চেয়ে এই দুনিয়ায় বড় কিছু নেই। তাই সে যখন দেখলো এত ধনী পরিবারের একটা ছেলে তাকে ভালোবাসতে চাইছে, তখন সে আর না করলো না। কারণ সেও একটু বিলাসিতা চায়। অর্পিতা ছেলেটার প্রতি এতই দুর্বল ছিল যে সে যখন যা বলতো অর্পিতা তাই করত।
হঠাৎ করেই ছেলেটা অর্পিতার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগলো। তবে এই বিষয়টাতে অর্পিতা খুব শক্ত ছিল, তাই সে রাজি হলো না এবং বলল, যা হবে সব বিয়ের পরে, বিয়ের আগে এসব করা যাবে না। অর্পিতাকে যখন ছেলেটা গোপনে বিয়ে করলো তখন আর অর্পিতার কোনো সংশয় থাকলো না। সে ছেলেটার মন রক্ষার জন্য ফিজিক্যালি রিলেশনও করলো। অর্পিতা ভাবলো বিয়ে যখন করেছি তখন এটা করাই যায়, তাই সে এত কিছু ভাবলো না এটা নিয়ে। কিন্তু কয়েক মাস পর যখন সে বুঝতে পারলো সে মা হতে চলেছে, তখন তার খুশির সীমা রইল না। কারণ জীবনে সে সন্তানের জননী হবে, এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে। কিন্তু এই সন্তানের বাবাকে এটা তো কেউ জানে না, সবাইকে তো জানাতে হবে। হাসানকে যখন সবকিছু বলল তখন হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্পিতা হাসানকে চাপ দিতে লাগলো তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে। আর এদিকে হাসান অর্পিতাকে চাপ দিতে লাগলো সন্তানটা নষ্ট করার জন্য। অর্পিতা সফল না হলেও হাসান ঠিকই সফল হলো। অর্পিতাকে সে মেনে নিল না, বরং অর্পিতার পেটের বাচ্চাটাকে সে মেরে ফেললো। অথচ অর্পিতার নিজের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। হাসান যে অর্পিতাকে এভাবে ধোঁকা দেবে কখনো ভাবতে পারেনি। সেই থেকে মেয়েটা এমন হয়ে গিয়েছে। অনেকেই জেনে গিয়েছিল অর্পিতার বাচ্চা নষ্ট করার ব্যাপারটা। হাসানের কথা সবাইকে বলেছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আর হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, কারণ হাসানরা অনেক প্রভাবশালী, টাকা পয়সারও কোনো অভাব ছিল না। অর্পিতাকে সবাই ঘৃণার চোখে দেখতে লাগলো। এক সময় তার মামির ওপর বিরক্ত হয়ে তার মামা নিজেই তাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর কিছুদিন তার খালার বাসায় ছিল, সেখানেও সে খুব ভালো ছিল না। কেউ তাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে চায় না। ঠিক তখনই আমার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। অর্পিতার অতীতটা আমি কখনো নাড়া দিতে চাইনি, কিন্তু যখন তার অতীত জানলাম তখন অনেক খারাপ লাগার মাঝেও ভালো লাগলো এটা ভেবে যে অর্পিতার যাওয়ার কোনো জায়গা নেই, সে অয়নের কাছেই থেকে যাবে সব সময়ের জন্য, অয়নের মা হয়ে। অয়ন যেমন তার হারানো মায়ের আদর পাবে, অর্পিতাও তেমন তার হারিয়ে যাওয়া সন্তানকে পাবে। অফিসে বসে অয়ন আর অর্পিতার কথা ভাবছিলাম। কেন জানি অয়নের সাথে সাথে অর্পিতা মেয়েটাকে নিয়েও ভাবতে অনেক ভালো লাগার কারণটা আমার কাছে অজানা। হঠাৎ করেই দেখলাম অনিমার মেসেজ দেখে কিছুটা থমকে গেলাম। সে আমার অফিসের দ্বিতীয় তলায় বসে আছে। আমি তার মেসেজ পাওয়ার কিছুক্ষণ পরই তার সাথে দেখা করলাম। চেহারাটা আগের মতোই আছে, তবে কিছুটা শুকিয়ে গেছে, অনেক সুন্দরও হয়েছে। তবে আমি সেদিকে নজর দিলাম না। প্রায় 1.5 বছর পর দেখা, তাই ভদ্রতার খাতিরে বলতে হলো, কেমন আছো? জবাবে অনিমা বলল, ভালো আছি। অয়ন কেমন আছে? ভালো আছে। কেন এসেছো? তুমি তো বলেছিলে এই শহরে এক ছাদের নিচে চাকরি করলে তোমার কোনো সমস্যা হবে না, তাই আমি ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আমি আবার আমার সংসারে ফিরতে চাই। চাইলে কি সব ফিরে পাওয়া যায়? তুমি অনেক দেরি করে ফেলেছ। যেই সময়টাতে তোমাকে অনেক প্রয়োজন ছিল সেই সময়টাতে তুমি আমার সঙ্গ দাওনি। যেই সময়টাতে আমার সন্তানের একজন মায়ের দরকার ছিল সেই সময়টাতে তুমি তার মা হয়েও তাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখন আমার সন্তানের বয়স ছিল মাত্র 1 বছর। এখন তো আমার আর তোমাকে দরকার নেই, আমি তোমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গিয়েছি। আমার সন্তানেরও তোমাকে দরকার নেই। তুমি তো বলেছিলে তোমার কাছে আসলে তুমি মেনে নেবে, সেজন্যই তোমার কাছে এসছি। আমি এখন তোমাদের সাথে থাকবো বলেই সব ভুলে তোমার কাছে চলে এসছি। আমি আমার ছেলেটাকে যে 1 বছর মায়ের আদর দিতে পারিনি সেটা এখন দিতে চাই। তখন বলেছিলাম কারণ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু এখন পরিস্থিতিটা আমার অনুকূলে। আর তুমি যে আরও বিলাসিতার জীবনযাপনের জন্য আমার কাছে আসুনি এটার গ্যারেন্টি কি আছে? কারণ তুমি জানতে পেরেছো আমার বাবা আবার আমাকে তার বাসায় নিয়ে গিয়েছে। আমার বাবার একমাত্র সন্তান আমি। তুমি অভাবের দোহাই দিয়ে, নিজের কেরিয়ারের দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু যখনই জানতে পারলে চাকরি করে তুমি যেভাবে বেঁচে থাকতে পারবে তার থেকে শতভাগ আরামায়েশে আমার কাছে বেঁচে থাকতে পারবে, ঠিক তখনই তুমি চলে আসলে। বিষয়টা তো এমনও হতে পারে, তাই না? আর সবচেয়ে বড় কথা কি জানো? অয়ন তার নতুন মা খুঁজে পেয়েছে। তুমি জন্ম দিয়েও অয়নের মা হতে পারোনি, কিন্তু কেউ একজন আছে যে মানুষটা জন্ম না দিয়েও অয়নের মা হয়ে উঠেছে। অয়ন জানে না কে তাকে জন্ম দিয়েছে। বড় হয়ে যখন জানবে তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন তোমার প্রতি ওর ঘৃণা ছাড়া ওর মনে আর কিচ্ছু থাকবে না। আর আমি চাই না কোনো সন্তান তার মাকে ঘৃণা করুক।
আমি আমার সন্তানের জন্য মা পরিবর্তন করতে পারবো না। সে এখন যাকে মা হিসাবে জানবে, ভবিষ্যতেও সেই তার মা থাকবে। আর ভুলেও কখনো আদালতের সাহায্য নিয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। তুমি সফল হতে পারবে না, কারণ সবাই জানে তুমি তোমার সন্তানের সাথে কি করেছিলে। আর টাকার সাথেও পেরে উঠবে না, জানোই তো টাকার অনেক জোর, অন্তত এইসব কোর্ট কাচারির বিষয়ে। অনিমা চলে যায়। তার চোখের পানিটাও আমার সিদ্ধান্ত বদলাতে পারেনি। সে যখন চলে যাচ্ছিল তখন তার চোখে মুখে স্পষ্ট অনুতাপ দেখতে পাচ্ছিলাম। আমি জানি না তার শেষ পরিণতি কি হবে, তবে আমার তাকে এভাবে দেখে খারাপ লাগছিল। তবে সত্য এটাই, আমি তাকে এর থেকে ভালোও দেখতে পারি না। বাসায় যাওয়ার সাথে সাথে মা আমাকে ডেকে নিয়ে বলল, তোর জন্য একটা মেয়ে দেখেছি, অনেক কষ্টে মেয়েটাকে রাজি করিয়েছি। মেয়েটা তোর ছেলেকে মেনে নেবে, এইবার কিন্তু আর না করতে পারবি না। মেয়েটাকে আমার আর তোর বাবার অনেক পছন্দ হয়েছে। মায়ের কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিছু বলার মতন ভাষা খুঁজে পেলাম না। ঠিক তখনই মা আমাকে বলল, তোর জন্য কাকে পছন্দ করেছি সেটা না জেনেই এরকম মুখ বানালি? ওর পিতাকে রাজি করিয়েছি আমি আর তোর বাবা। তোর অতীত সম্পর্কে সব বলেছি, আমরা তোকে সুখী দেখতে চাই। তুই যখন অয়ন আর ওর পিতাকে একসাথে খেলা করতে দেখিস তখন তোকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়। তাই মেয়েটাকে সারা জীবনের জন্য এই বাড়িতেই রেখে দিতে চাই। আমি নিজের অজান্তেই মাকে জড়িয়ে ধরলাম। মা কানে কানে বলল, যা এবার মেয়েটার কাছে যা, গিয়ে একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা কর। অর্পিতা অয়নের সাথে খুনসুটি করছিল, আমাকে দেখে কেন জানি সে লজ্জা পেল। এর আগে এমনটা হয়নি কখনো। আমি কোনো রকম ভনিতা না করে বললাম, বাবা মা কিছু বলেছে আপনাকে? না তো, কি বলবে? কিছুই বলেনি? না, শুধু বলল এই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যেতে। আপনি কি বলেছেন? আমিও হ্যাঁ বলে দিয়েছি, তবে আপনার জন্য না, শুধুমাত্র অয়নের জন্য। আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই অর্পিতা বলল, কোথায় যাচ্ছেন? নিজের রুমে ঘুমাবো। যেতে হবে না, এখানেই ঘুমান। অনেক ভেবেচিন্তে দেখলাম, বাচ্চার দায়িত্ব যেহেতু নিয়েছি, বাচ্চার বাপের দায়িত্বটাও নেওয়া যেতেই পারে। না হলে বাচ্চার বাপের সাথে তো অন্যায় করা হবে। আচ্ছা, আচ্ছা কি, আপনার কথা মতো এখানেই ঘুমাবো। ঘুমান টুমান আর যাই করেন না কেন, আর একটা বাচ্চা নেওয়ার কথা যেন স্বপ্নেও ভাববেন না, তাহলে কিন্তু আমি চলে যাব। আমি আর কিছু বললাম না, শুধুই মুচকি হাসলাম। অনুভব করলাম আমার থেকে অয়নকে সে বেশি ভালোবাসে। আমি তার পাশে গিয়ে তার হাতে হাত রাখার ব্যর্থ চেষ্টা করলাম। আমি ব্যর্থ হলেও অর্পিতা ব্যর্থ হলো না। সে ঠিকই আমার হাতে হাত রাখলো আর বলল, সমস্যা নেই, আমি ভালোবাসতে জানি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।